বৌমা, বলছি সিঁড়ির দরজার চাবিটা একবার দাও না, আমি একটু নিচে যাব তোমার বাবার সঙ্গে কথা বলতে। বেশ কয়েকদিন হয়ে গেল আমার তো নিচে যাওয়াই হচ্ছে না, আর তোমার বাবার সঙ্গেও দেখা হচ্ছে না। বাবার সঙ্গে কথা হচ্ছে না তাতে কি সমস্যা? আপনি জানেন না আমাদের সংসার এখন ভাগাভাগি হয়ে গেছে। এখন উপরের মানুষ নিচে নামবে না, আর নিচের মানুষ উপরে আসবে না। যারা নিচে থাকে তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আর বুড়ি বয়সে আপনারা তো শ্বশুর মশাইয়ের সঙ্গে গল্প করার ইচ্ছা জাগছে কেন? এতগুলো বছর একসঙ্গে সংসার করেছেন, একসঙ্গে থেকেছেন, এখনো বুঝি একসঙ্গে থাকতে হবে? ছোট বৌমার মুখে এরকম কথা শুনে লতিকা দেবীর ভীষণই খারাপ লাগে। তাই সে চোখে জল নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আমার আর ভালো লাগছে না এসব। একই বাড়িতে থাকা সত্ত্বেও আমাকে আমার স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি বাড়িতে নই, আমি হয়তো জেলখানাতে আছি। আমরা একই বাড়িতে একই পরিবারের সবাই আছি, কিন্তু কারোর মধ্যে কোনো মিল ভালোবাসা নেই। এরকম জীবন আমি চাই না। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তো ভাবতেই পারিনি বাড়ি ভাগাভাগি করার সঙ্গে সঙ্গে বৌমারা শাশুড়ি আর শ্বশুরকেও এভাবে ভাগাভাগি করবে। আসলে লতিকা দেবী এবং রামলাল বাবু তাদের দুই ছেলে শঙ্কর এবং রূপঙ্করের সঙ্গে বাস করত, আর তাদের পরিবারের প্রত্যেকের মধ্যে অনেক মিল ভালোবাসা ছিল। বিশেষ করে রামলাল বাবু তার স্ত্রী লতিকা দেবী এবং দুই ছেলেকে খুবই ভালোবাসতো, আর তারা দুজনেই সবসময় চিন্তা করত যেন তাদের দুই ছেলে ভালো ভবিষ্যৎ পায়। সেই জন্য তারা দুজনেই নিজেদের মতো করে পরিশ্রম করত। আর একদিন রামলাল বাবু যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে, তখন হঠাৎ করে তার ঘুম ভাঙলে সে তার পাশে লতিকা দেবীকে দেখতে পায় না। তখনই সে ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে লতিকা দেবী সেলাইয়ের কাজে ব্যস্ত। দূর বাবা, আবার সুইটা ভেঙে গেল। তাড়াহুড়ো করে কাজ করতে গেলেই এরকম হয়। ভাবলাম রাত জেগে কাজটা করে নিলে কালকে কাস্টমার গুলোকে ডেলিভারি দিতে পারবো, আর কালকেই আমি টাকাগুলো হাতে পেয়ে যাব। কিন্তু বারে বারে কিছু না কিছু সমস্যা হচ্ছে। কি হলো লতিকা, কি করছো তুমি এত রাতে? তুমি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলে, তাহলে এখন লোকে লোকে ঘুম থেকে উঠে কাজে বসলে কেন? তুমি জানো না রাত জাগলে তোমার শরীর খারাপ করে? আরে তুমি আবার উঠে পড়েছো কেন? আসলে আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই ভাবলাম কালকের কাজটা একটু এগিয়ে রাখি। তুমি যাও না, ঘুমিয়ে পড়ো, আমি কিছুক্ষণ পরেই আসছি। ঘুম আসছে না কেন সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। মাথায় টেনশন থাকলে কারোরই ঘুম আসে না। তোমার দুই ছেলে কলেজ থেকে পিকনিকে যাবে, আমি ওদেরকে টাকা দিতে পারিনি বলে তুমি এত রাত জেগে কাজ করছো যাতে কালকে ওদেরকে টাকা দিতে পারো, তাই তো? দেখো গিন্নি, আমি ওদেরকে ইচ্ছাকৃত ভাবে টাকাটা দিচ্ছি না সেটা তুমি খুব ভালো করেই জানো। এই মাসে আমার একটু হাত টান আছে। আমি জানি তোমার কাছে টাকা থাকবে আর তুমি ছেলেদেরকে দেবে না, এটা তো হতেই পারে না। তোমার কাছে টাকা থাকলে আমাকে তো চিন্তা করতেই হতো না। আসলে ছেলেরা এত বড় মুখ করে বলল কলেজের পিকনিকে যেতে চাই, একটু আনন্দ করতে চাই। আমরা যদি এখন ওদের ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে খুব খারাপ লাগবে। যদি আমি একটা রাত জাগলে ওদের মনের আশা পূরণ হয় তাহলে একটু কষ্ট করতে অসুবিধা কি? এরকম ভাবে দিন কাটতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে শঙ্কর এবং রূপঙ্করের পড়াশোনা শেষ হয়ে যায়, আর তারা দুজনেই খুব ভালো চাকরিও পেয়ে যায়। এর ফলে লতিকা দেবী এবং রামলাল বাবু দুই ছেলের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে। কিন্তু শঙ্কর এবং রূপঙ্কর দুজনেই তাদের পছন্দ মতো একই বাড়ির দুই মেয়ে কল্পনা এবং অহনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু কল্পনা এবং অহনা দুজনেই ভীষণ পরিমাণে অলস, কূটনৈতিক এবং হিংসুটে ছিল। আর শ্বশুর বাড়িতে আসার পর থেকেই তারা তাদের শাশুড়িমা এবং শ্বশুর মশাইকে বোঝা বলে মনে করতে শুরু করে। কিরে, তুই এখনো পর্যন্ত রান্না করিসনি কেন? তোকে না বলেছিলাম যে রাতের রান্নাটা আজকে তুই করবি? আজকে আমার শরীরটা ভালো নেই, আর রাত 8টা বাজে, তুই এখনো পর্যন্ত রান্না না করে টিভি দেখছিস। আমি তোর চাকর নই, বুঝেছিস? দুপুরবেলা আমি রান্না করেছি, আবার এখনো আমি রান্না করব? আমি ভালো করেই জানি তুই শরীর খারাপের নাটক করছিস। আচ্ছা, আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি নাটক করছি? আমি এখনই তো ওষুধ খেয়ে এলাম। আমার গায়ে প্রচন্ড জ্বর, আমার প্রেশার লো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে গিয়ে অত লোকের রান্না করতে পারবো না। দু একজনের রান্না হলে তা না হয় করা যেত, রান্নাঘরে গিয়ে এখন কারি কারি খাবার রান্না করতে পারবো না। আচ্ছা, দুপুরে যখন আমি অত লোকের রান্না করলাম তখন বুঝি আমার কষ্ট হয়নি? আমি কিছু জানি না। তুই রান্না করলে খাওয়া হবে, আর তা না হলে খাওয়া হবে না। আমি আমার বরকে বলবো আমাদের দুজনের জন্য খাবার অনলাইনে অর্ডার করে নিতে। বাকিরা কে কি খাবে তুই বুঝে নে। আচ্ছা, তুই অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবি, আর আমি কি তোদের মুখ দেখবো? আমি আর আমার বড় অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব। এখনই আমি খাবার অর্ডার করছি। এবার শ্বশুর মশাই আর শাশুড়ি মা কি খাবে সেটা নিয়ে আমি চিন্তা করতে পারবো না। দুই বৌমাকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে লতিকা দেবীর ভীষণই খারাপ লাগে।
আরে তোমরা এরকম ভাবে ঝগড়া করছো কেন? আর শুধু শুধু তোমরা এখন অনলাইন থেকে খাবার অর্ডার করতে যাবেই বা কেন? বাইরের রেস্টুরেন্টের খাবারের দাম তো অনেক বেশি। এরকম ভাবে সবসময় টাকা পয়সা নষ্ট করা উচিত নয়। তোমাদের রান্না করতে যখন সমস্যা হচ্ছে একবার আমাকে বলবে তো। ঠিক আছে, আজকে তোমাদেরকে রান্না করতে হবে না, আমিই রান্না করে দিচ্ছি। এই বলে লতিকা দেবী রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করতে শুরু করে। আর এই দেখে অহনা এবং কল্পনা দুজনেই মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমাদের প্ল্যানটা কিন্তু দারুণ কাজ করেছে। দুজনে একটু ঝগড়া করার নাটক করলাম, আর দেখ শাশুড়ি মা সুর করে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিয়েছে। ঠিক হয়েছে, আমার একদম ভালো লাগে না। ভেবেছিলাম এমন একটা ছেলেকে বিয়ে করব যার বাবা মা কেউ থাকবে না, আর আমি আমার বরের সঙ্গে একদম আকাশে উড়ে বেড়াবো। আমিও তো ঠিক এটাই ভেবেছিলাম, কিন্তু তারপর রূপঙ্করকে পছন্দ করে বসলাম। বুড়ো বুড়ির তো অনেকটাই বয়স হয়েছে, এরা কবে মরবি বলতো? শ্বশুর শাশুড়ি না থাকলে আমরা খুব সহজেই আমাদের স্বামীদেরকে নিজেদের হাতের মুঠোয় রাখতে পারতাম, কারণ ওরা দুই ভাই নিজেদের বাবা মাকে ভীষণ ভালোবাসে। সব সময় বাবা মা করতেই থাকে, আর আমার এই জিনিসটাই পছন্দ না। তুই চিন্তা করিস না, আমাদেরকে কিছু তো প্ল্যান করতেই হবে যাতে এই বুড়ো বুড়ি বাড়ি ছেড়ে পালায়। তারপর আমরা নিজেদের মতো করে স্বাধীনভাবে বাঁচতে পারবো। এভাবেই কল্পনা এবং অহনা দুই বোন সবসময় নিজেদের কূটনৈতিক বুদ্ধি লাগাতে থাকে। আর তারা দুই বোন প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া করার নাটক করে বলে এখন লতিকা দেবী বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং রান্না বান্না করে। আর এই বয়সে অতিরিক্ত কাজকর্ম করার ফলে একদিন হঠাৎই লতিকা দেবী ভীষণই অসুস্থ হয়ে পড়ে। আর ডাক্তার তাকে অন্তত 1 মাসের জন্য বেড রেস্ট করার কথা বলে। অন্যদিকে শাশুড়ি মাকে অসুস্থ হতে দেখে কল্পনা এবং অহনা দুজনেই ভয় পেয়ে যায়। কল্পনা, আমার মা কিন্তু ভীষণ অসুস্থ, তাই তুমি কিন্তু ভালো মতো মায়ের দেখাশোনা করবে। ডাক্তার বলেছে মাকে এখন সময় মতো স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে, আর সময় মতো ওষুধও খাওয়াতে হবে, তাহলেই মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি আমাকে বলছো কেন? আমি কি একাই এই বাড়ির বৌমা? আরেকজন বৌমাও তো আছে এখানে। তাহলে শাশুড়ি মায়ের দায়িত্ব শুধু আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? দিদি, সবসময় আমার উপর হিংসা করা বন্ধ কর। আমি শাশুড়ি মায়ের কোন রকম দেখাশোনা করতে পারবো না, কারণ আমি এই 1 মাস বাড়িতেই থাকবো না। আমার বাবা মায়ের জন্য মন কেমন করছে, তাই আমি রূপঙ্করকে নিয়ে বাবা মায়ের কাছ থেকে 1 মাস থেকে আসবো। ওরে বাবা রে, তুই তো ভীষণ চালাক। যেই দেখেছিস শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে, এখন বাড়ির কাজকর্ম করতে হবে, শাশুড়ি মায়ের দেখাশোনা করতে হবে, অমনি তুই পালিয়ে যাওয়ার ধান্দা করছিস। তুই মায়ের বাড়িতে গেলে আমিও যাব, কারণ এটা আমার একা শাশুড়ি মা না, তোরও শাশুড়ি মা। এভাবে কল্পনা এবং অহনা দুজনেই প্রচন্ড পরিমাণে ঝগড়া করতে শুরু করে। আর যা দেখে রামলাল বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলে, চুপ করো তোমরা, তোমাদের কাউকেই শাশুড়ি মায়ের দায়িত্ব নিতে হবে না। লতিকার দেখাশোনা আমি করবো। যাও, তোমাদের ইচ্ছে হলে তোমরা দুজনেই বাবার বাড়িতে চলে যেতে পারো, আর যদি পারো তো 2 ছেলেকেও সাথে করে নিয়ে যাও। আজকে তোমাদের মায়ের এরকম অবস্থা শুধুমাত্র তোমাদের জন্যই। বাড়িতে 2 বৌমা থাকা সত্ত্বেও শাশুড়ি মাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়, আর এই বয়সে এত কাজ করলে শরীর অসুস্থ হবে, এটাই তো স্বাভাবিক। বাবার কথা শুনে শঙ্কর এবং রূপঙ্কর দুই ভাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি, মা কাজ করে মানে? কল্পনা, অহনা, তোমরা তাহলে সারাদিন বাড়িতে কি করো? বাড়িতে 2টো বৌমা থাকতে আমার মা সব কাজ করে? কই, এতদিন পর্যন্ত আমরা তো এটা জানতামই না। কল্পনা এবং অহনা এই কথা শুনে চাপে পড়ে যায়, আর তারা দুজনেই নিজেদেরকে বাঁচানোর জন্য আবার মিথ্যা কথা বলতে শুরু করে। আমরা কি বলেছি আমরা কোনো কাজ করব না? শাশুড়ি মা তো নিজেই আমাদেরকে কোনো কাজ করতে দেয় না, বলে তোমরা এখন এই বাড়িতে নতুন এসেছো, তাই বাড়ির কাজকর্ম এতজনের রান্না বান্না তোমরা করতে পারবে না, তাই তো মা নিজেই সব কাজ করে। এমন অবস্থায় যাতে বাড়িতে আরো ঝগড়া ঝামেলা না বেড়ে যায়, তাই লতিকা দেবীও তার বৌমার হয়ে মিথ্যা কথা বলে। হ্যাঁ, বৌমারা ঠিকই বলছে, আমাকে কেউ কাজ করার জন্য বলে না, আমি নিজের ইচ্ছায় কাজ করি। এবার তোরা যা, কেউ ঝগড়া করিস না, আমি বাড়িতে সবসময় শান্তি চাই। এই শুনে যে যার মতো ঘরে চলে যায়। আর সেদিন শঙ্কর এবং রূপঙ্কর দুই ভাই নিজের নিজের বউয়ের সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া করে। এর ফলে অহনা এবং কল্পনা দুই বোন আরো বেশি রেগে যায়। আমাদের শ্বশুর মশাইয়ের জন্য ওরা দুই ভাই আমাদের সঙ্গে ঝগড়া করলো। এই বুড়ো বুড়ি আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না, বুঝেছিস? যেই থেকে এই বাড়িতে এসেছি শুধুমাত্র বাবা মায়ের জন্যই ওরা দুই ভাই আমাদের সঙ্গে ঝগড়া করে। আজকে ঝগড়া হলো, অন্তত 10 দিন এখন শঙ্কর আমার সঙ্গে কোনো কথাই বলবে না। আমার তো মনে হচ্ছে বাবা মা ইচ্ছা করে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আমাদেরকে আলাদা করে দিতে চাইছে, যাতে আমাদের স্বামীরা হাতছাড়া হয়ে যায় আর আমাদের কোনো কথাই না শোনে। আমার তো ইচ্ছা করছে বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে এখনই এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, এই বাড়ি থেকে ওরা দুজনে বিদায় হলে বাঁচি। অহনার এরকম কথা শুনে কল্পনার ভীষণই ভালো লাগে, তাই তারা দুই বোন এবার শাশুড়ি এবং শ্বশুর মশাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে।
হ্যাঁ রে, আমার এই বুদ্ধিটা যদি কাজে লাগে তাহলে দেখবি বাবা মা আর এই বাড়িতে থাকবে না, ওরা দুজনে নিজেরাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেদিন থেকে দুই বৌমা বাড়িতে আরো ঝগড়া অশান্তির সৃষ্টি করে, আর তারা সবসময় বাড়ির কাজকর্ম নিয়ে এবং রান্না বান্না নিয়ে একে অপরের সঙ্গে লড়াই মারপিট করতে থাকে। এর ফলে বাড়ির সকলেই একেবারে বিরক্ত হয়ে ওঠে। অনেক হয়েছে, আর নয়, আমি আর কিছুতেই সবার সঙ্গে এক সংসারে থাকতে পারবো না, কারণ আমার পক্ষে এতজনের রান্না করা সম্ভব হচ্ছে না। আমি আলাদা থাকতে চাই। বাবা মা, আপনারা আমাদের বাড়িটা ভাগাভাগি করে দিন। আমি আর শঙ্কর একতলাতে থাকবো, আর অহনা ওর বরকে নিয়ে দোতলাতে থাকবে। আমরা এবার আলাদা আলাদা রান্না খাওয়া করব, আলাদা আলাদা সংসার করব। আমরা না হয় আলাদা আলাদা থাকবো, তাহলে শাশুড়ি মা আর শ্বশুর মশাই কোথায় থাকবেন? ওনারা কি এবার আলাদা করে রান্না করে খাবেন নাকি? ও, আমি তো এনাদের কথা ভুলেই গিয়েছিলাম। তুই তাহলে শাশুড়ি মায়ের দায়িত্ব নে, মানে তোদের সঙ্গে শাশুড়ি মা দোতলাতে থাকবে আর আমাদের সঙ্গে শ্বশুর মশাই নিচে থাকবে। তাহলে একদম সমান সমান ভাগাভাগি হবে, আমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না। বাড়িতে যাতে আর ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি না হয়, তাই বাড়ির সকলেই দুই বৌমার এরকম সিদ্ধান্ত মেনে নেয়। আর সেদিনই কল্পনা এবং অহনা একতলা ও দোতলার মাঝে সিঁড়িতে যেই দরজাটা থাকে সেখানে তালা দিয়ে দেয়, যাতে তাদের শ্বশুরমশাই এবং শাশুড়ি মা একে অপর থেকে দূরে থাকতে পারে। আর এভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু লতিকা দেবী এবং রামলাল বাবু কিছুতেই একে অপরকে ছাড়া থাকতে পারে না। আর তাই এবার তারা দুজনে অন্য সিদ্ধান্ত নেয়। অনেক হয়েছে, আমরা দুজনের কিছুতেই আলাদা থাকতে পারবো না। আমরা দুজনেই আগে যেরকম একসাথে থাকতাম সেরকম একসঙ্গেই থাকবো। শ্বশুর মশাইয়ের কথা শুনে কল্পনা এবং অহনা দুজনেই খুবই খুশি হয়। আপনারা একসঙ্গে থাকবেন বলতে? আমাদের বাড়িটা তো ভাগাভাগি হয়ে গেছে, এবার তাহলে আপনারা থাকবেন কোথায়? ও বুঝেছি, গ্রামে তো আপনাদের পৈতৃক বাড়ি আছে, তাই না? আপনারা দুজনে তাহলে গ্রামের বাড়িতে গিয়েই থাকুন, এটাই বেস্ট হবে। তাহলে আর আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, গ্রামে আমাদের বাড়ি আছে, কিন্তু গ্রামের বাড়িতে আমরা থাকবো না। গ্রামের বাড়িতে তোমরা 4 জনে থাকবে, আর এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। যাদের সমস্যা হচ্ছে তারাই বাড়ি ছেড়ে যাবে। আর আমি এখনো পর্যন্ত এই বাড়িটা আইনিতভাবে তোমাদেরকে ভাগাভাগি করে দিইনি। এই বাড়ির মালিক এখনো পর্যন্ত আমরাই আছি। তাই এই বাড়িতে থাকতে হলে তোমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে সংসার করতে হবে। আর তোমরা যদি না পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। শ্বশুর মশাইয়ের কথা শুনে অহনা এবং কল্পনা দুই বোন বিপদে পড়ে যায়, কারণ তারা যা প্ল্যান করেছিল সেই প্ল্যান পুরোপুরি ভাবে ফেল হয়ে যায়। আর তারা দুজনেই বিপদে পড়ে। তাদের দুই বোনের পক্ষে কিছুতেই গ্রামে গিয়ে থাকা সম্ভব ছিল না, তাই তারা শ্বশুর মশাইয়ের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়। আর সবাই আবার একসঙ্গে থাকতে শুরু করে। এভাবেই দুই বোন চাইলেও কিছুতেই সংসার ভাগাভাগি করতে পারে না। তাদেরকে বাধ্য হয়ে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। নূপুরের বাবা পেশায় একজন ফুচকা ব্যবসায়ী ছিল, কিন্তু হঠাৎ করে নূপুরের বাবা অসুস্থ হয়ে পড়ায় নূপুর এখন নিজেই তার বাবার হয়ে ফুচকা বিক্রি করা শুরু করে। নূপুর খুবই সুস্বাদু ফুচকা বানাতে পারায় প্রত্যেকদিন ফুচকা বিক্রি করে সে হাজার হাজার টাকা উপার্জন করতে সক্ষম হয়। তাই খুবই হেসে খেলে তাদের সংসার চলে যায়। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করতে যায়, তখন নিখিলেশ নামে এক যুবক ছেলে নূপুরের কাছে ফুচকা খেতে আসে। নিখিলেশ সবেমাত্র অফিস থেকে বেরিয়েছে তখন। অফিস থেকে বেরিয়ে তার খিদে পেয়ে যাওয়ায় সে ফুচকা খাবে বলে ঠিক করে। এই যে এখানে ফুচকা দেবেন তো, আর ভালো করে টক জলটা মাখান, আর বেশি করে আলুও দেবেন, তাড়াতাড়ি করুন। আসলে নূপুর তখন টাকা গুনতে ব্যস্ত ছিল। ফুচকা বিক্রি করে অত টাকা ইনকাম করতে দেখে নিখিলেশ খুবই অবাক হয়। নূপুরকে এভাবে টাকা গুনতে দেখে নিখিল নূপুরের মুখের দিকে তাকায়। নূপুরের দিকে তাকিয়ে নিখিলেশ খুবই আকৃষ্ট হয়ে পড়ে, কারণ নূপুর দেখতে খুবই সুন্দরী ছিল। আর নূপুরের পোশাক আশাক দেখে বোঝা যায় সে এখনো অবিবাহিত। নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে খেতে নিখিলেশ তাকে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। এরকম সুন্দরী বড়লোক ফুচকাওয়ালিকে বিয়ে করলে আমার লাইফটা তো একেবারে সেট হয়ে যাবে। ফুচকা বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করছে, আজকাল কেউ চাকরি করেও বোধহয় এত টাকা ইনকাম করতে পারবে না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ম্যাডাম, বলছি আপনার ফুচকাগুলো খুব সুন্দর, আপনি যেরকম সুন্দর ঠিক সেরকমই। নিখিলেশের কথা শুনে নূপুর লজ্জা পেয়ে যায়। সেই দিনের পর থেকে নিখিলেশ প্রত্যেক দিনই নূপুরের কাছে ফুচকা খেতে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এমনকি নিখিলেশ এখন বিনা টাকায় নূপুরের কাছ থেকে ফুচকা খায়। এভাবেই কিছুদিন চলতে থাকে। একদিন মনে সাহস নিয়ে নিখিলেশ নূপুরকে বিয়ের প্রস্তাব দেয়। নূপুর, আসলে তোমাকে আমার খুব পছন্দ, আর আমি তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আমি তোমাকে খুব সুখে রাখবো। আমার বাড়িতে আর কেউ নেই, শুধুমাত্র আমি আর তুমি দুজন মিলে সংসার করব। তাই তুমি কি আমাকে বিয়ে করবে? এই শুনে নূপুর খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে,
যাক, উপরওয়ালা এতদিনে আমার দিকে মুখ ফিরে তাকালো। নিখিলেশ তো বেশ ভালোই চাকরি করে। বিয়ের পরে আমাকে তাহলে আর শুধু শুধু ফুচকা বিক্রি করতে হবে না। বিয়ের পরে ফুচকা বিক্রি না করেও আমি আমার বাবা মাকে দেখতে পারবো। এমনই ভাবনা চিন্তা করে নূপুর নিখিলেশকে বিয়ে করার জন্য রাজি হয়। নিখিলেশ যেহেতু প্রাইভেট সেক্টরে ভালো চাকরি করে, তাই নূপুরের বাবা মাও তাদের বিয়েতে কোনো আপত্তি করে না। কিছুদিনের মধ্যেই নূপুর নিখিলেশকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। কিছুদিন ধরে বেশ হাসি খুশি নূপুর জীবন কাটায়। একদিন নিখিলেশ নূপুরকে বলে, নুপুর, আমাদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, তুমি তাহলে আবারও ফুচকা বিক্রি করা শুরু করো। বেকার বেকার ব্যবসা বন্ধ রেখে কোনো তো লাভ নেই। আর ফুচকা বিক্রি করে প্রত্যেকদিন তো তোমার বেশ ভালো টাকা ইনকাম হয়। তুমি বরং আজ থেকেই ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ো। নিখিলেশের কথা শুনে নূপুর খুবই অবাক হয়। মানে, তুমি কি বলতে চাইছো নিখিলেশ? আমি তো ভেবেছিলাম বিয়ের পর আমি ফুচকার ব্যবসা করে ছেড়ে দেব। তুমি তো এত ভালো চাকরি করো, তারপরও তো আমার ফুচকা বিক্রি করার কোনো প্রয়োজনই নেই। এমনকি আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি নিজেই আমাকে ফুচকা বিক্রি করতে বারণ করবে। কেন? তোমার এত ভালো ব্যবসা, আমি তোমাকে কখনোই বন্ধ করতে বলবো না। আর আমার কি মাথা খারাপ নাকি? বেকার বেকার বাড়িতে বসে না থেকে প্রত্যেকদিন তুমি যদি 2000-1000 টাকা ইনকাম করতে পারো তাহলে কত ভালো হবে বলো তো। আর তাছাড়া তোমার মা বাবাকেও তো তোমাকে দেখতে হবে। আমি চাকরি করি সেটা দেখে তো কোনো লাভ নেই। চাকরি আজ আছে কার নাও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন আমার ফুচকার ব্যবসা নিয়ে কোনো অসুবিধা নেই, তাহলে আমিও এতে কোনো আপত্তি করব না। আমি তাহলে আজকে থেকে আবার ফুচকা বিক্রি করা শুরু করব। এই বলে নূপুর সেদিন বিকালবেলা থেকে আবার ফুচকা বিক্রি করতে চলে যায়। ফুচকা বিক্রি করে নূপুর বাড়িতে এলে নিখিলেশ বলে, নুপুর, আজকে ফুচকা বিক্রি করে তোমার যা টাকা ইনকাম হয়েছে আমাকে দাও তো। আসলে আমার তো মাহিনা পেতে এখন অনেকদিন সময় আছে। আর কিছুদিন আগেই বিয়ে টিয়ে করে আমার হাতে একেবারে ফাঁকা। আমার কিছু টাকা লাগবে, দাও দাও। ঠিক আছে, এই নাও। আজকে 1500 টাকা ইনকাম হয়েছে। আসলে অনেকদিন দোকান বন্ধ ছিল তো, সেই জন্য। আচ্ছা নিখিলেশ, তুমি অফিসে যাচ্ছ না কেন? বিয়ের পর থেকে তো অনেকদিনই হয়ে গেল, তোমাকেও তো আমি অফিসে যেতে দেখছি না। না না, আসলে আমি আমার বিয়ের জন্য কিছুদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম। আমার কাজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার সময় হলে আমি নিশ্চয়ই কাজে যাব। এই বলে নিখিলেশ নূপুরের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। সেই টাকা নিয়ে নিখিলেশ তার বন্ধুদের সঙ্গে মজা করে। আসলে নিখিলেশ ভীষণই অলস প্রকৃতির ছেলে ছিল। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল কোনো রকমের কষ্ট না করেই, কোনো কাজকর্ম না করেই টাকা উপার্জন করার, যাতে করে সেই টাকা নিয়ে সে তার জীবনটা মজা করে কাটাতে পারে। আর এতদিনে নিখিলেশের স্বপ্ন পূরণ হয়। সে নূপুরকে বিয়ে করে শুধুমাত্র এই কারণেই, যাতে নূপুরের ফুচকা ব্যবসা থেকে সে টাকা নিয়ে মজা করে দিন কাটাতে পারে। এমনই ভাবনা চিন্তা করে নিখিলেশ কিছুদিনের মধ্যে তার অফিসের চাকরিটাও ছেড়ে দেয়। নিখিলেশের এমন স্বভাব আচরণ দেখে নূপুর খুবই দুশ্চিন্তায় পড়ে। একদিন সে তার বাবা মায়ের কাছে আসে এবং সব কথা তাদেরকে জানায়। জামাই বাবা যে এরকম বেরোবে তা তো আমার ধারণার বাইরে। আমি তো ভেবেছিলাম নিখিলেশ খুবই ভালো ছেলে, বিয়ের পরে তুই খুবই সুখে থাকবি, কিন্তু এটা তো পুরো উল্টো হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমাদের তো অনেকগুলো গরু আছে, সেখান থেকে দুটো গরু মেয়ে জামাইকে দিয়ে দিই। জামাই যখন বাইরে বেরিয়ে কাজকর্ম করতে চাইছি না, তখন তো বাড়িতে বসেই কিছু একটা করতে পারি। গরুর দুধ বিক্রি করে কিন্তু এখন ভালো টাকা লাভ করা যায়। নূপুর, তুই বরং তাই কর। তোর বাবা গরু দুটো তোর বাড়িতে দিয়ে আসবে। হ্যাঁ মা, এটাই বোধহয় ভালো হবে। আর নিখিলেশ যখন একবার চাকরিটা ছেড়েই দিয়েছে, আমার মনে হয় না ও চেষ্টা করেও চাকরিটা ফিরে পাবে। দেখি, ও যদি দুধ বিক্রি করার ব্যবসাটা করতে চায় তাহলে তো ভালোই হবে। আমার ব্যবসাটাও আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। এভাবে নূপুর তার বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিনই হরিপদ বাবু দুটো বড় বড় গরু মেয়ে জামাইয়ের বাড়িতে দিয়ে আসে। নিখিলেশ, তুমি তো চাকরিটা ছেড়েই দিয়েছো। এখন তুমি চাইলেও কোনো চাকরি জোগাড় করতে পারবে বলে আমার মনে হয় না। তোমার যেহেতু চাকরি বাকরি করতে ভালো লাগে না, তাই তুমি বাড়িতে বসেই এবার গরুর দুধের ব্যবসা করো। নূপুরের কথা শুনে নিখিল প্রচন্ড রেগে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিখিলেশকে বলছো দুধের ব্যবসা করতে? আমার সময় কি এতটাই খারাপ হয়ে গেছে যে এখন আমাকে গরুর দুধ বিক্রি করতে হবে? আমি কিছুতেই এসব কাজ করতে পারবো না। আমি যতদিন না ভালো কাজ পাচ্ছি ততদিন আমি কোনো কাজ করবো না। এই বলে নিখিলেশ নূপুরকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। নূপুর কি করবে কিছুই বুঝতে পারে না। নিরুপায় হয়ে তাকে প্রত্যেক দিনই ফুচকা বিক্রি করতে যেতে হয়। ফুচকা বিক্রি করে নূপুর যা টাকা ইনকাম করে তার বেশিরভাগটাই নিখিলেশ জোর করে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন নূপুর খুবই বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে। উহ, এই গরমের মধ্যে ফুচকা বিক্রি করতে আর ইচ্ছা করে না। তুমি তো সারাদিন কিছুই করো না, শুয়ে শুয়ে সময় কাটাচ্ছ। ফুচকা বিক্রি করতে কতটা কষ্ট হয় তুমি কিভাবে জানবে? আচ্ছা, তুমি তো কোনো কাজই করছো না। তুমি তো আমার সঙ্গেও ফুচকার ব্যবসাতে হাত লাগাতে পারো, তাতে করে আমরা তোমাদের ব্যবসাটা আরো বড় করতে পারবো। আমার সাথে থেকে থেকে আমাকে দেখে দেখে তুমিও তাহলে আমার মতোই কুড়ি হয়ে যাচ্ছ। আমার কাছে কিন্তু একটা ভালো আইডিয়া আছে।
তুমি যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এখন 5-6 মাস আমাদেরকে কোনো কাজকর্ম করতে হবে না, আর ওই 5-6 মাস বাড়িতে বসে শুয়ে রিল্যাক্স করে হেসে খেলে আমাদের দিন কেটে যাবে। মানে তোমার কথা আমি বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? আরে আমি বলতে চাইছি আমাদের কাছে তো দুটো গরু আছে, গরু দুটোকে বেকার বেকার বাড়িতে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই। চলো আমরা বরং গরু দুটো বিক্রি করে দিই, গরু বিক্রি করে যা টাকা পাবো মাঝখানে আমরা বাড়িতে বসে বসে খেতে পারবো। নিখিলেশের কথা শুনে নূপুর প্রচন্ড রেগে যায়। তোমার কাছ থেকে এগুলোই আশা করা যায়, তোমার মতো অলস ছেলে আমি কখনো দেখিনি। আমার বাবা মা গরু বিক্রি করে বসে বসে খাওয়ার জন্য দেয়নি, গরু দুটোকে কাজে লাগিয়ে ব্যবসা করতে দিয়েছিল। কিন্তু তুমি তো কোনো কাজেরই নও, তুমি কিন্তু ভুল করেও গরু দুটো বিক্রি করার কথা ভাববে না বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই শুনে নিখিলেশ নূপুরকে আর কোনো কথা বলে না। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদিন যখন নূপুর ফুচকা বিক্রি করে বাড়িতে আসে, তখন নূপুর দেখে যে নিখিলেশ মজা করে মটন বিরিয়ানি খাচ্ছে। এই দেখে নূপুর প্রচন্ড অবাক হয়। কি গো, তুমি মটন বিরিয়ানি কেনার টাকা কোথায় পেলে? আর এতগুলো বিরিয়ানির প্যাকেট কেন কিনে এনেছো তুমি? বলো, কোথায় পেলে এত টাকা? উফ, বাড়িতে এসে এবার খেটে খেটে শুরু করে দিয়েছো কেন? আমি শুধু আমার একার জন্য বিরিয়ানি কিনে নিয়ে তো আসিনি, আমি তোমার জন্য মটন বিরিয়ানি কিনে এনেছি। নাও, এখন টাকা পয়সার কথা চিন্তা না করে মজা করে মটন বিরিয়ানি খাও। তোমাকে আমি এখন রোজ মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবো, ঠিক আছে? নিখিলেশের এমন কথা শুনে নূপুরের বেশ খটকা লাগে। তাই তাড়াতাড়ি করে নূপুর বাইরে বেরিয়ে দেখে গরু দুটো আছে কিনা। কিন্তু নূপুর বাইরে বেরিয়ে দেখে যে সত্যি সত্যি তার গরু দুটো সেখানে নেই। নূপুর খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই নিখিলেশ গরু দুটো বিক্রি করে দিয়েছে। নিখিলেশ, তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার বাবা মায়ের দেওয়া গরু দুটো বিক্রি করে দিলে? তুমি তো বড্ড অদ্ভুত মানুষ। তুমি একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? কাকে গরু দুটো বিক্রি করেছো বলো আমাকে, আর গরু বিক্রি করার টাকা আমাকে এখনই ফেরত দাও, আমি গরু দুটোকে ফিরিয়ে নিয়ে আসবো। টাকা? কিসের টাকা? একবার যে টাকা নিখিলেশের হাতে চলে আসে সেই টাকা নিখিলেশ কখনোই হাতছাড়া করে না। যাও যাও, তুমি আমার যা করার করে নাও, আমি আমাদের গ্রামের জমিদারকে গরু দুটো বিক্রি করেছি। এই শুনে নূপুর তাড়াতাড়ি করে জমিদার বাবুর বাড়ির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে নূপুর দেখে যে জমিদার বাবু গরু দুটোর সাহায্যে একটা বড় সুন্দর গরুর গাড়ি তৈরি করেছে। নূপুর জমিদার বাবুর কাছ থেকে জানতে পারে নিখিলেশ 80,000 টাকা দিয়ে গরু দুটো বিক্রি করেছে। জমিদার বাবু, আপনি দয়া করে আমার গরু দুটো ফিরিয়ে দিন, আমি আস্তে আস্তে আপনার 80,000 টাকা ফিরিয়ে দেব। এখন আমার কাছে 20,000 টাকাই আছে, আপনি এটা রাখুন, তারপর আমি ফুচকা বিক্রি করে আপনার টাকা ফিরিয়ে দেব। এত সহজ নয়। 80,000 টাকা দিয়ে গরু কিনে আরো 40,000 টাকা খরচ করে আমি এই গরুর গাড়িটা বানিয়েছি, তাহলে টোটাল হচ্ছে 1,20,000 টাকা। আমার হাতে 1,20,000 টাকা ফেলবে, তারপরেই তুমি গরু ফেরত পাবে, তা না হলে নয়। নূপুর কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। নিখিলেশের জন্য তার জীবনটা একেবারে তছনছ হয়ে যায়। শেষ পর্যন্ত নূপুর তার বাবা মায়ের কাছে যায়। নূপুরের মা নিজের সোনা গহনা বিক্রি করে নূপুরকে 1 লক্ষ টাকা দেয়। সেই টাকা নিয়ে নূপুর গরু দুটো ছাড়িয়ে নিজের বাপের বাড়িতে নিয়ে আসে। নূপুর ঠিক করে সে আর কখনোই নিখিলেশের কাছে ফিরে যাবে না। বাবা মা, আমি আর কিছুতেই নিখিলেশের কাছে যাব না। নিখিলেশের মতো একজন অলস ভণ্ড মানুষের সঙ্গে সংসার করা কিছুতেই সম্ভব না। আমি তোমাদের সঙ্গেই থাকবো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমি এবার আমার ব্যবসাকে অন্যরকম ভাবে শুরু করব। যে করেই হোক আমি আমার জীবনে আরো সফল হয়ে দেখাতে চাই। তুই যাই সিদ্ধান্তই নিস না কেন মা, আমরা সবসময় তোর পাশে আছি। নূপুর ভেবেচিন্তে এক দুর্দান্ত আইডিয়া বের করে। সে আর ঠেলা গাড়ি করে ফুচকা বিক্রি করবে না বলে ঠিক করে। সে গরুর গাড়ি করে ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই গরুর গাড়ি নূপুরের ঠেলা গাড়ি থেকে বহু গুণে বড় ছিল। নূপুর সেই ঠেলা গাড়িতে অনেক অনেক ফুচকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গরুর গাড়ি চালিয়ে নূপুর গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করতে থাকে। এরকম অভিনব পদ্ধতিতে ফুচকা বিক্রি করতে দেখে সকলেই প্রচন্ড অবাক হয়। সবাই আকৃষ্ট হয়ে নূপুরের কাছ থেকে সুস্বাদু ফুচকা খেতে চলে আসে। এর ফলে নূপুর আগের তুলনায় আরো অনেক অনেক টাকা উপার্জন করতে শুরু করে। এভাবেই কয়েক মাসের মধ্যেই নূপুর গরুর গাড়িতে ফুচকা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। একদিন খবর পেয়ে নিখিলেশ আবার নূপুরের কাছে ছুটে আসে। নূপুর, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি আমার সঙ্গে ফিরে চলো নূপুর, আমি নিজেকে পুরোপুরি পাল্টে নেব। আমি আবারও কোনো ভালো কাজ খুঁজবো, আমি আর কিছুতেই করেমি করবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না নূপুর। নূপুর ঠাস করে নিখিলেশকে একটা চড় মেরে বলে, তোমার মতো ভণ্ড লোভী মানুষের কথাই আমি আর কখনো বিশ্বাস করব না। আমি জানি তুমি টাকার লোভে আমার কাছে ফিরে এসেছো। নিশ্চয়ই তোমার হাতে এখন ফাঁকা, তোমার কাছে কোনো টাকা নেই, তাই এখন আমার কথা মনে পড়েছে তোমার। চলে যাও এখান থেকে, আমি আর কখনোই তোমার কাছে ফিরে যাব না। আমি আমার ব্যবসা নিয়ে আর আমার বাবা মাকে নিয়ে সুখে আছি। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। আর এদিকে নিখিলেশ তার ভুলের জন্য শুধুমাত্র অনুশোচনা করতে থাকে।